রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়, রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সোমালিয়ায়। বাচ্চার কানের নিচে একটা শব্দ না হলে একটি বাচ্চা শুধরোয় না, এটা একদম সত্যি কথা। এখনও যারা ভাবেন যে আমার বাচ্চাকে স্কুলে মেরেছে একটা চড়, ভাবা যাচ্ছে না, টিচারকে কান ধরে উঠবোস করাবো, এই ধারণা থেকে বেরোন, কারণ আপনার বাচ্চাটা তাহলে অসভ্য তৈরি হবে, আগামী দিনে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। এক সময় কবির সুমন বলেছিলেন, রবীন্দ্রনাথের পরে সেই মানের কেউ বাংলা গান লিখে থাকে তাহলে সেটা তিনি। এ বিষয়ে তোমার কোনো বক্তব্য আছে? আমিও তো ভাবতে পারি যে আমিও মারাদোনার মতোই বেটে তাহলে ফুটবলটাও ভালো খেলতে পারবো। চিনে রাখো ভালো করে আমি দেশের নেতা, সে আনাকে বানাই গাধা সব কালোকে সাদা। চিনে রাখো ভালো করে আমি দেশের নেতা, সে আনাকে বানাই গাধা সব কালোকে সাদা। ঘুষ নিলে তার চাকরি যাবে, ইফটিজিং এ ফাঁসি হবে। ঘুষ নিলে তার চাকরি যাবে, ইফটিজিং এ ফাঁসি হবে। কালো ধান্দা কালো বাজার করবো এবার নষ্ট। আমি এমএলএ ফাটা, আমি এমএলএ ফাটা কেটেছো, আমাদের এমএলএ ফাটা কেটেছো, আমাদের এমএলএ ফাটা কেটেছো। মারবো এখানে, টাক টাক, লাশ পড়বে শ্মশানে। বাহ 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 বাহ, দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর খুব সুন্দর হয়েছে। একটু জোরে হাততালি দাও। জোরে। অডিয়েন্সটা কি ঘুমিয়ে গেল? না না, সব জেগেই আছে। দাঁড়াও, চুলটা ঠিক করে দি। দারুণ দারুণ, দারুণ হয়েছে। তাহলে ডায়লগ বাজি শেষ, এইবার বক্তৃতা শুরু কর। বললেই কি বক্তৃতা শুরু হয়ে যাবে নাকি? তাহলে আগে সবাইকে জানতে হবে আমি কে। ও হ্যাঁ ঠিক তো। আচ্ছা তুমি কে? বীরের মতো বাঁচতে হলে লাগবে একটু কেতা। বাবা, কি বললাম? এর কে? বীরের মতো বাঁচতে হলে লাগবে একটু কেতা। এই বাড়িতে আজকে আমি একটা কোচি নেতা। বাহ, তা বলছি কি কোচি নেতা বাবু, এবার শুরু হোক বক্তৃতা। আচ্ছা শুরু করব বললেই কি শুরু করা যায় নাকি? তাহলে তার আগে একটা দাঁড়াবার কিছু নিয়েছো? তার উপরে দাঁড়িয়ে হবে, তাই তো? আরে নেতা বক্তৃতা দেবে, এরকম একটা কিছু জিনিস। ঠিক আছে, দাঁড়াও আনছি। বন্ধুগণ, ধর্মে জেঠু যতক্ষণ না আসে আমরা এভাবে একটু সময় কাটিয়ে নেব। হ্যাঁ জেঠু, আমার 5 লাইন কম পড়েছে, তাড়াতাড়ি এসো। আনছি আনছি। বাবা লর্ড, না 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 না, কাছে কাছে। এবার ঠিক আছে, প্রণাম করে নিয়েছি। নেতাদের কাছে এটাই মন্দির। ওরে বাবারে বাবারে, ভেঙে যাবে কিন্তু। এত উঁচু তোমাকে কে আনতে বলেছিল? নেতা মানুষ একটু উঁচু জায়গায় না হলে লোকে দেখবে কি করে? ঠিক আছে। শুয়ে পড়লো যে, নেতা তো শুয়ে পড়ছে। একটু কোলে করে তুলে দাও তো। হ্যাঁ একটু কোলে করে তুলে দাও। কোলে করে? আমি পালকের মতো হালকা গো। হ্যাঁ পালকের মতো হালকা তো। চেষ্টা করো তোলো। জয় বাহুবলী। আরে ছুটছুটি লাগছে গো, আসতে হবে না হবে না, একটা কাজ করি, আমি এখানে ঘোড়ার মতো হচ্ছি, তুমি আমার পিঠে পা দিয়ে উপরে ওঠো। হ্যাঁ আস্তে আস্তে। ও বাবারে, একটু ধারে যাও। এই বলো। হুর, না ওঠো ওঠো ওঠো। বাবারে বাবারে, ছি 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 ছি, তুমি পড়ে গেলে ধনা জেঠু। পড়ে গেছি, আমি একটু ডন মারা প্র্যাকটিস করছি। সেটা কত বড় ডন আমরা দেখতেই পাচ্ছি। আরে দুটো কাঠি ভেঙে গেছে না, ওই জন্য ছোট ছোট। ঠিক আছে ঠিক আছে, এক কাজ করো, এতে হবে না, তুমি বরং
আমার জন্য একটা পাপোশ নিয়ে আসো। পাপোশ? পাপোশের উপরে দাঁড়িয়ে বক্তৃতা দেবো। আচ্ছা তাই। এ কি গো, হেল্প করবো? তুমি হেল্প করবে আবার? হ্যাঁ। এই সেরেছে। কি কি দেখো বাবা, কি ধরো জেঠু, তুমি অসুস্থ কুমিরের মতো কোথায় যাচ্ছ গো? কোথায় যাচ্ছ? রান্নাঘরে। রান্নাঘরে? আমার জন্য পাপোশ আনতে। আমি ওটায় দাঁড়িয়ে বক্তৃতা দেব। ও আচ্ছা, সে তো বুঝলাম। তাহলে টুলটা কেন? আসলে হয়েছে কি, আমি বললাম দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার জন্য কিছু একটা নিয়ে এসো। এটা নিয়ে এলো, উঠতেই পারছিলাম না। আমি বললাম পাপোশ নিয়ে এসো, ওই পাপোশে দাঁড়িয়ে ভাষণ দেবো। তুই এই ব্যাপার, সর 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 সর, আর সর আর সর আর সর আরো বাবা, এত রেঞ্জে কেন নিচ্ছ? আমি তো আছি। টুলের জায়গায় পাপোশ চলে এসো তো, প্লিজ প্লিজ প্লিজ। পাপোশ? এক মিনিট এক মিনিট, বলছি আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? বলছি এই যে কোচি নেতা, বলছি পাপোশের উপর দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার কারণ কি? তুমি কিচ্ছু জানো না ধনে জেঠু। এই পাপোশ কত উপকারী তুমি সেটা জানো? ও তাই নাকি? এই কি কিরম কিরম শুনি শুনি। 1 নম্বর, বক্তৃতা দেওয়ার সময় যদি তোমার বক্তৃতা কারুর যদি না পছন্দ হয়, তাহলে সে পচা ডিম আর টমেটো তোমার দিকে ছুড়বে। তখন এই পাপোশ এরকম ভাবে সামনে ধরতে হবে, আর সব ডিম টমেটো এটা দিয়ে আটকাতে হবে। আচ্ছা বুঝলাম, ঠিক আছে দেখে দে। আচ্ছা রক্তিম, পরেরটা, পরের কারণ? 2 নম্বর, বাই চান্স যদি আটকাতে না পারো, তাহলে ডিম টমেটো তোমার গায়ে এসে লাগবে। তখন এটা দিয়ে গায়ে ঘষে ঘষে তুলতে পারবে। বাহ, বুঝে গেল? বোঝা গেল। বাবা তোমার কত বুদ্ধি গো। হ্যাঁ, তুমি কি তোমার ওই দা বাবুর মতো আমাকে ভেবেছো নাকি? আস্তে আস্তে আস্তে। আসতে না, আসতে না। আজ আমি কুচি নেতা, আজ আমি জোরে জোরে বলবো। কি বলবি রক্তিম, এরকম করে জোরে জোরে? ধনা জেঠু দা বাবুর কালো হাত বেঁধে দাও, আটকে দাও। বেঁধে দাও আটকে দাও, বেঁধে দাও আটকে দাও। এই কি ধরো জেঠু, তুমিও? তুমি বুঝবে না, তুমি বুঝবে না। এই দা বাবুর জন্য আমার বুকের ভেতরে কত রাগ, কত যন্ত্রণা আছে তুমি জানো? আর সেই দিন এসছে, সবকিছু ওই বিশুবিয়াসের মধ্যে আগ্নেয়গিরির মতো গলগল 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 গল 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 করে সব উগরে দেবো। হ্যাঁ আচ্ছা, যাক বাবা, এতদিনে আমার দলে একটা লোক পাওয়া গেল। হ্যাঁ জেঠু, আমার পরের স্লোগানের জন্য তুমি রেডি? রেডি? উতু, তুই রেডি? না বাবা, তোদের এই মধ্যে আমি নেই, এইসবের মধ্যে আমি একটুও নেই। তোরা বিপদে বলে না আমি বাঁচিয়ে দেবো, কিন্তু আমি বিপদে বললে কে বাঁচাবে? লাগবে না তোর হেল্প এই কোচি নেতার। হ্যাঁ জেঠু, হ্যাঁ। শুরু করতে হবে। একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। অপু আঙ্কেল, রান্নাঘরে সব খাবার একা না খেয়ে আমাদের দিকে বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও। 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 তার সঙ্গে দা বাবুকে ছাড়িয়ে দাও, তাড়িয়ে দাও, ছাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। কি হচ্ছে কি এটা? কাকে ছাড়িয়ে দাও তাড়িয়ে দাও করছি? অপু আঙ্কেল, হ্যাঁ, ও তো তোমাকেই তাড়ানোর কথা বলছে গো, সাবধান। তুমি এটা কি করলে? কেন? তোমরাই তো বলেছিলে আমার হেল্প তোমাদের লাগবে না। আমি কিন্তু বলিনি, ওটাই বলেছে। আমার কোনো দোষ নেই অপু আঙ্কেল। ধনা জেঠু এই কোচি নেতাকে যা যা বলিয়েছে, কোচি নেতা তাই তাই বলেছে। কোচি নেতা যদি হুট করে ঢোকে নচিকেতা, আদর করে বৃন্দাবনে পাঠিয়ে দেবে, বুঝেছো? আর এই যে ধনা, আমারই খেয়ে আমারই পরে আমারই পয়সা খরচা করে বাচ্চা দুটোকে আমারই এগেনস্টে উস্কাচ্ছিস। কি যে বলেন দা বাবু, আপনার মনে হয় এই ছেলেকে আমার উস্কানোর দরকার আছে? আমি ওসব কিছু জানি না। আজ থেকে বাড়িতে হয় আমি থাকবো, নইলে তুই থাকবি। এক মিনিট, ঠিক আছে, তাহলে আমি থেকে যাচ্ছি।
মানে মানে এই দেখুন, এই বাড়িতে এই যে ঘর মোছা, বাসন মাজা, এই রান্না করা, এইসব তো আপনি পারবেন না, ওটা আমাকেই করতে হয়। তাই আপনি বাইরে থাকুন, 3 বেলা সময় মতো এসে পেট পুরে খেয়ে চলে যাবে। তোকে মেরেই ফেলবো তোকে আমি। তাই বলছি কি? আমি বলছি না তোকে মেরেই ফেলবো। ওরে, তোকে আমি ছাড়বো না। হোয়াট বেবি না। হোয়াট? আরে আরে বাবা রে হ্যাঁ, বাবা, কি? বেবি এত শাউটিং কিসের? আমার এগেনস্টে কনস্পিরেসি করছে, তাই আমি ঠিক করেছি আজ থেকে এ বাড়িতে হয় ও থাকবে, নইলে আমি থাকবো। ও গেম হবে? গেম? আর আমি রেফারি হবো, তাই তো? ওকে ওকে ওকে, স্টার্ট স্টার্ট, কাউন্টিং হবে, কাউন্টিং। ক্লোজ এসো। ওকে, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, দা বাবু আউট, আমি ইন। 110। তুই আউট, আমি ইন। 110 কেন? ধরো দা 10% এক্সট্রা। সো ইন্টেলিজেন্ট। তারপরে ধরা, তুই বাড়ি থেকে বেরিয়ে যা, বাড়ি থেকে বেরিয়ে যা। না 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 না, আমার যা জামা কাপড়গুলো খুলে বাড়ি থেকে বেরিয়ে যা। চুপ চুপ। কি চুপ? আরে নিজেদের মধ্যে ঝামেলাটা থামাও। আচ্ছা আচ্ছা, এইবারে সবচেয়ে বড় সমস্যাটা মিটিয়ে দিলে হয়ে যাবে তো? হ্যাঁ, সব থেকে বড় প্রবলেমটাকে মিটিয়ে দিতে হবে। ওকে, ধনজিটু স্টাডি। ওকে, স্টেডি। এইবারে সব থেকে বড় সমস্যাটা ভ্যানিশ হয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। যা, এ বাবা, রক্তিম কোথায় গেল? হাওয়া হয়ে গেল তো। সবচেয়ে বড় প্রবলেম ভ্যানিশ। এই দেখো চটিটা ফেলে চলে গেছে। এই দেখো কাণ্ড, চটি ফেলে চলে গেছে। পাপোশটা পড়ে আছে কেন? রক্তিম কোথায়? এই ভূত। রক্তিম, রক্তিম কই? এই ভূত। রক্তিম, এই রক্তিম কোথায় গেল? কোথায়? আরে রক্তিমকে তো দেখাই যাচ্ছে না। আরে রক্তিমকে কোথায় সেন্ড করলি? আরে দাঁড়া, মাঝে কি একটা ছোটাছুটি খেল করলাম। কোথায়? এ রক্তিম, আরে এখানটা কাঁপছে কিন্তু রক্তিম নেই। রান্নাঘরে নেই তো দেখি। আরে ডুমডুম করে আওয়াজ হচ্ছে কিন্তু রক্তিম নেই। রান্নাঘরে যাচ্ছে কি? আরে রক্তিম, টেম, রক্তিম, আচ্ছা, এই রক্তিম। রান্নাঘরে তো নেই। আরে আমার হাত ধরে কে টানছে কিছু বোঝাই যাচ্ছে না। কে রে বিটু? এই রক্তিম, আর কোথায় শব্দ হচ্ছে? চারিদিকে কি শব্দ হচ্ছে? রক্তিম কোথায়? এই ধনা তোর হাত তুলছিস কেন? আমি এখানে। আরে রক্তিমের পেছনে। কোথায় গেল? না, এই হচ্ছে না তো, রান্নাঘরে কোথাও। রক্তিম কোথায়? এই, এই রক্তিম কি মনে হয় রক্তিম বেরিয়েছিল। বেরিয়ে গিয়েছিল। এই কে ধাক্কা মারলো? রক্তিম রক্তিম। রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়, রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সোমালিয়ায়। রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়, রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সোমালিয়ায়। বাড়লো সিগারেটের দাম, তজরুপের দায়ে শুকরাম, বাড়লো সিগারেটের দাম, তজরুপের দায়ে শুকরাম। ও রাজশ্রী তোমার জন্য ওঠে সূর্য চাঁদ ডুবে যায়। রাজশ্রী 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 তোমার জন্য, রাজশ্রী 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 তোমার জন্য, রাজশ্রী 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 তোমার জন্য ওঠে সূর্য চাঁদ ডুবে যায়। একটা প্রবলেম হয়ে গেছে বুঝেছেন। আমাদের বাড়িতে একটা জলজান্ত ছেলে ছিল রক্তিম, বেশ বড় সড়ো গোছের। তাকে না সকালবেলা একটু আগে এখান থেকে সেই যে ভ্যানিশ হয়ে গেছে আর দেখা যাচ্ছে না। হ্যাঁ গো, কে করলো? আমি তো এইখানে। এই যে বললো আওয়াজ পাওয়া যাচ্ছে এইখানে। গলা পাওয়া যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে আমি ঢোকার সময় আমাকে কে পায়ে হাত দিল মনে হলো। হ্যাঁ হ্যাঁ, ধাক্কা খাচ্ছে, হাত ধরে টানছে, কিন্তু ওই যে গলা 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 গলা। দেখো আলমারিটা একটু একটু খুলছে। তারপরে রক্তিম ওখানেই আছে বোধহয়। না না নেই, এই যে দেখেছি। কোথায়? কিছুই নেই, ফাঁকা। না, আমার তো জানা ছিল না বাড়িটা ভুতুরে বাড়ি। না না, আগে ছিল না, এই ভূতু এসে করেছে। আঙ্কেল, কি করতে হবে বলো? তুমি আমাকে হেল্প করবে গো? বলো। আমি তোমার কয়েকটা লাইন বলবো, তুমি সেই কটা লাইন একটু গান
কে দেবে সেই কটা লাইন দিয়ে? প্রথম লাইনটা বলো। তোমায় পুরোটা বলে দিচ্ছি। আচ্ছা বলো। আকাশ জুড়ে মেঘ করেছে, সূচি গাছে পাটে, বুধু গাছে জল আনতে, পদ্ম দিঘি ঘাটে, পদ্ম দিঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে বুধুর গোছা বড় চুল। একটা লেখাটা পাওয়া যাবে না বাবু কোনো রকম ভাবে? আছে আছে, তার লেখাটা পেয়ে একটু গেলে ম্যাজিক করে এনে দে। লেখাটা চলে এসো তো প্লিজ প্লিজ প্লিজ। এই যে নাও। বাহ। আচ্ছা তোরা কি বসতে বলবি না আমায়? নিজেরই তো বাড়ি, যেখানে খুশি বসে বলুন। এখানেই বসি, এত বড় কাজ দেওয়া হয়েছে। শুধু একটু দেখে বসবেন, কারোর কোলে বসলেন না তো, মানে ছেলেটাকে না, না, পাওয়া না। যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ছেলেটাকে পাওয়া যাচ্ছে সে না। তো ঠিক। আকাশ জুড়ে মেঘ করেছে সূর্যি গেছে পাটে, আকাশ জুড়ে মেঘ করেছে সূর্যি গেছে পাটে, ভুতু গেছে জল আনতে পদ্ম দিঘির ঘাটে, পদ্ম দিঘির কালো জলে হরেক রকম ফুল, পদ্ম দিঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে বুতুর গোছা ভরা চুল। এক্সেলেন্ট। হাই। ওই তো এইখানে এই! কাছে রাখতিম। না বলে কোথায় গিয়েছিলি? মারো ওকে। না বলে কোথায় গিয়েছিলি? কোথায় গেছিলিস? না বলে কোথায় গিয়েছিলি তুই? এই মেঝেটা আমি সদ্য সারিয়েছি কিন্তু। কোথায় গেছিলি? থ্যাংক ইউ আমার খুঁজে দেওয়ার জন্য। ওলে বাবাটা। আঙ্কেল তুমি নচিকেতা, হ্যাঁ আমি কোচি নেতা। গুড গুড, আমাকে ভালো লাগছে কো দেখতে? দারুণ লাগছে। অপু আঙ্কেলের থেকে ভালো তো? বলো না বলো না বলো না। না বলবো? হ্যাঁ ও বলছে না। মনের কথাটা বলো। মনের কথাটা তোকে এখানে না দিল্লিতে দেখলে ভালো হতো। ইয়ে আমার প্রমোশন হয়েছে। প্রমোশন হয়ে গেছে মানে অপু সংসার থেকেও বাদ হয়ে যাচ্ছে, ও কালকেই দিল্লি চলে যাচ্ছে। বাদ কে হবে আমি দেখাচ্ছি অপু আঙ্কেল। হ্যাঁ আজ আমাদের বাড়িতে গেস্ট নচিকেতা আঙ্কেল, বাহ, আঙ্কেল আঙ্কেল মিলি। আর আমি কোচি নেতা। আজ আমাদের বাড়িতে নচিকেতা চক্রবর্তী, ভাবতে পারছেন আমরা করি কি নচিদা, মানে আমাদের এই বাড়িতে যারা আসেন তাদের সঙ্গে বাড়ির লোক এবং তার সঙ্গে একটা খেলা আমরা খেলি। তো আমরা যে খেলাটা খেলবো সেই খেলাটার জন্য আমাদের বাড়ির যিনি সব থেকে সুরেলা, নাম ধনঞ্জয়, বুঝতে পারছেন তো? ভট্টাচ না, ভট্টাচ না, উনি হচ্ছেন ধনঞ্জয় প্যারাগুয়ে। আমাদের এখানে একটু রান্না টান্না করেন, প্যারাগুয়েতে বাড়ি। প্যারাগুয়ে, ধনঞ্জয় প্যারাগুয়ে, কাম হিয়ার। হ্যাঁ দাও কি? নচিতা যদি কষ্ট করে একটু এই চেয়ারটায় বসেন, সোফাটায়। কি চা কফি কিছু লাগবে? ধনা কি ঘর মুছতে? না না, আমরা যেটা সাধারণত করে থাকি, তুই এখানটা বস। বুঝবো? এখানটা বস। এত সম্মান কেন? কেন সম্মান দিচ্ছি? কারণ তুই আজকে একজন সম্মানীয় ব্যক্তির সঙ্গে একটা খেলা খেলবি, সামান্য খেলা। খেলা? হ্যাঁ, খেলাটা হচ্ছে দুটো বক্স আছে, এর মধ্যে কিছু গানের লাইন লেখা আছে চিরকুটে। চিরকুটে তোকে গানের লাইনটা পড়াবো, পড়ে কোনো কথা না বলে ওই লাইনটা ওনাকে বোঝাতে হবে, অভিনয় করে। অভিনয়? ইটস ইজি ফর ইউ ম্যান, কাম অ্যান্ড স্ট্যান্ড হিয়ার। দুটি মাত্র কথা। একটা কথা বলো দাও। বলো। ইন দ্য ইয়ার 1960s, আস্তে ধনা, আস্তে, ছিট করছে। তখন আমি নচিকেতা বাবুর বাড়ি কাজ করতাম। নচিকেতা ঘোষ? বুঝেছি। নচিকেতা ঘোষ? যাক, আপনি চিনতে পেরেছেন, এই যথেষ্ট। এবার তুই একটা কাজ কর, এইটা বোঝা, এটা ওটার অনেক বড় নাম নিয়ে ফেলেছে, এটা সামান্য দুটো কথা আছে, খুব সহজ ব্যাপার। কথা কম, কম মানে বন্ধ। চান করছিস? ঘড়ি পরলি, জামা কাপড় পরলি? এ বাবা, এতক্ষণ কি পরিসনি নাকি? ব্যাগ নিলি, জুতো পরলি, বাড়ি থেকে বেরিয়ে গেলি। এই স্বপ্নটা তো আমি কবে থেকে দেখছি। বাসে করে গেলি, ব্যাগটা রাখলি, টেবিলের সামনে বসলি, লিখছে। ঠিক আছে, আমি বুঝে গেছি। কিছু বোঝা গেল? কে? আমি বুঝে গেছি। কি বলুন বলুন? আমারই গান, বুঝে গেছি। কি? 12টায় অফিস আছে, 2টোয় টিফিন, 3টেয় যদি দেখি সিগন্যাল গ্রিন, চটিটা গলিয়ে পায়ে ডিপার্ট নির্দ্বিধায় চেয়ারটা কোনো মতে ছাড়ি, কোন
কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে চারটে চলে আসি বাড়ি। আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী। এক্সেলেন্ট, একদম হ্যাঁ বাবু। ব্যাং অন, ব্যাং অন। কি দেখলেন তো অভিনয়ের প্রতিভা? অভিনয়ের প্রতিভা না, ওটা ওনার মস্তিষ্কের ক্ষমতা। সবে তো খেলা শুরু। আমি হৃদয়, খুব ভালো দেখাচ্ছে। হার্ট, প্রেম, একটা গানের লাইন, ওনার বিখ্যাত গান। আচ্ছা এসে কি কোনো জিজ্ঞাসা চিহ্ন আছে? ইয়েস। এই তুমি কি আমায় ভালোবাসো? এই তুমি কি আমায় ভালোবাসো? এই তুমি কি আমায় ভালোবাসো? যদি না বাসো তবে পরোয়া করি না, আমি সূর্যের থেকে ভালোবাসা নিয়ে রাঙাবো হৃদয়, তার রং দিয়ে পোশাকি প্রেমের প্রয়োজন বোধ করি না। এই তুমি কি আমায় ভালোবাসো? একটা সময় এই গানে একটার পর একটা কলেজ উত্তাল হয়ে উঠতো। যত ফেস্ট হতো কলেজের প্রায় মানে অডিটোরিয়ামে দেয়াল ফেয়াল ভেঙে দরজা ফরজা ভেঙে একটা যাচ্ছে তাই কাণ্ড হতো, যাচ্ছে তাই কাণ্ড হতো। এখনো যদি এরকম একটা ফাংশন করা যায় আবার হবে, আমি বলে দিতে পারি। তাও একটা কথা বলবো না, বেশি কথা হয়ে যাচ্ছে। আমি যখন এই প্রেসিডেন্সিতে পড়াতাম তখন একবার এরকম এরকম আমি একটা গান গেয়েছিলাম। আর না ঠিক আছে ঠিক আছে, পালিশ করা ছিল, সকালবেলা পালিশ করা ছিল। খুব সাবধান, এই পালিশ তোমার ওপর পড়বে এবার। নিজের কাজটা নিজে করুন এবার। মানে সবে যখন যাদবপুর ছেড়ে আচ্ছা, ঠিক। খুব ইজি, খুব ইজি, খুব ইজি, কথা নয়। আমার বউ বলেছে মরতে আমায়, আমার বউ বলেছে মরতে আমায়, জীবন রাখতে পারবো না। বউ আমার নয়ন মনি ফেলতে কথা পারবো না, কিন্তু মোর গুমোর ভালি বেচতে মাথা পারবো না। জিততে যদি না পারি তবু আমি হারবো না। কিন্তু বউয়ের কথায়, কিন্তু বউয়ের কথায় বাঁদর হয়ে উঠতে বসতে পারবো না ভাই, উঠতে বসতে পারবো না। এবার দেখাও, রেল লাইনে বডি দেব মাথা দেব না, রেল লাইনে বডি দেব মাথা দেব না, রেল লাইনে বডি দেব মাথা দেব না। এবার আমার পালা। এ তো ঘড়ি ভেঙে গেল, সময় বন্ধ, মানে ঘড়ি বন্ধ। ঘড়ি বন্ধ মানে সময় বন্ধ। ও হো, কে এটা এক লাইন ওর কাছ থেকে তো এক লাইন। শুনবোই আমি। অবশ্যই এই সুযোগ আমি ছাড়বো না, কি জানি কিছু পেয়ে যেতে পারি। যখন সময় থমকে দাঁড়ায়, ভাগেনি ভাগেনি। ভাগেনি ভাগেনি। যখন সময় থমকে দাঁড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন্দির জনগণ কি আর করে তখন। স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে হ্যাঁ, স্বপ্ন। এটা বোঝা তো দেখি, তো ডিকশনারিতে আছে।
দেখে যা নির্বাণ কি সুখে রয়েছে প্রাণ, দেখে যা নির্বাণ কি সুখে রয়েছে প্রাণ, কি সুখে রয়েছি আমি, কি সুখে বেঁচেছি নির্বাণ কি সুখে রয়েছে প্রাণ। এই সব থেকে খারাপ ব্যাপার হচ্ছে গানগুলো মাঝপথে থেমে যায়, সব থেকে খারাপ। হ্যাঁ এই গানটার জন্য হ্যাঁ অসাধারণ। আমি প্রতিভা আমার ভিতরে। তোর মধ্যে কোনো প্রতিভা নেই, প্রতিভা একমাত্র খরাজ মুখোপাধ্যায়ের বাড়িতে আছে, ও স্ত্রী। ও আচ্ছা, কিছুদিন আগে ভারতেও ছিল দাবাবু, কি মানে প্রতিভা পাটিল। রাষ্ট্রপতি লেভেলে চলে গেছে। না আসলে আমার লেভেলটা একটু হাই তো, তাই না? ঠিক আছে, তুই ওই লেভেলই থাকো, তুই আপাতত ওই লেভেলই থাকো। এই রে, চলো দেখছি। পায়ের ওই জুতোর ফিতে ফিতে লাল ফিতে সাদা মোজা, স্কুল ইউনিফর্ম। না মাঝে একটা বাদ গেছে, একটা স্কু আছে। স্কুল ইউনিফর্ম। দাদা ওরা গরিব, জুতো কেনার পয়সা নেই, তাই এরকম ভাবেই গাইবে। তাই জন্য তুই আচ্ছা ছেড়ে দাও, ও ক্লাস লেভেলে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরের সংকেত মনোযোগ পড়া ফেলে এক ছোট্ট ছোট্ট রাস্তার মোড়ে, দেখে সাইরেন মিস করা দোকানিরা দেয় ঘড়িতে দম, এরপর এক রাশ কালো কালো ধোঁয়া ধুলবাসে করে ধার দ্রুত চলে যাওয়া, এরপর ভীষণ নদীর মাঝে নবীন অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন, হাজারে কবিতা বেকার সবিতা, হাজারে কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। ছেড়ে দিলাম আজকে, এটা তো খেলার মধ্যে তো, তাই পুরো গানের রিকোয়েস্টটা করতে পারছি না, জাস্ট আমার হাত কামড়াতে ইচ্ছে করছে। এবার যা। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। লাস্টটা গাই। খোকা রোগ হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25, ঠাকুর মুখ তোলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার 60, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকা আর বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম।
এই রে, এটা বোঝানো খুব কঠিন থেকে দিন তো। আরে কঠিনই দিচ্ছি তোকে এবার। আমি কাছে গেলাম, ভাবছি আসছে, মেঘ করেছে, ঝড় বৃষ্টি হচ্ছে না, মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে না। আমি আসছি, মেঘ করেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। তুমি আসবে বলে, কন্টিনিউ। তুমি আসবে বলে, এই পেটে আসছে মুখে আসে না, তুমি আসবে পেটে বলে এসেছিল, মুখ দিয়ে বেরিয়েও গেছে। পেটে এসে মুখ দিয়ে বেরিয়েও গেছে। ঠিক আছে। তুমি আসবে বলেই আকাশ মেঘরা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলেই অন্ধকারাই বসে আছে গান গায়নি। তুমি আসবে বলেই অন্ধকারাই বসে আছে গান গায়নি। তুমি আসবে বলেই চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি। তুমি আসবে বলে, তুমি আসবে বলেই জাকির হুসাইন ভুল করে ফেলে তালে। তুমি আসবে বলেই মুখ্যমন্ত্রী চুমু খেলো স্ত্রীর গালে। তুমি আসবে বলেই সোনালি স্বপ্ন ভিড় করে আসে চোখে। তুমি আসবে বলেই আগামী বলছে দেখতে আসবো তোকে। তুমি আসবে বলে, তুমি আসবে বলে বখাটে ছেলেটা শীষ দিতে দিতে দেয়নি। তুমি আসবে বলেই আমার কলম এখনো বিক্রি হয়নি। তুমি আসবে বলে, তুমি আসবে বলেই আমার দ্বিধারা উত্তর খুঁজে পাইনি। তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি। তুমি আসবে বলে, এই যে দ্বিতীয় খেলাটা আমরা খেলবো, সেই খেলাটা খেলার জন্য মানে এটা আমার বেবিকে লাগবে। বেবি? হ্যাঁ বেবি, মানে এলেই বুঝতে পারবেন। হ্যাঁ, ভেরি গুড ইংলিশ মিডিয়াম স্কুল থেকে, ফ্রম বর্ধমান ইস্ট। ও আচ্ছা, দেখি। বেবি। এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গিন্নিদের সোনার নেকলেস। নেকলেস? সকলে কোরাস করে একরাশ হেড ভরে সাউন্ড সাউন্ড করে বলে থিপ থিপ থিপ। বোঝা গেছে তো কোন গানটা? এই গানটা গ্র্যামিতে পাঠিয়ে দেবো ভাবছি। গ্র্যামিতে? আর ওটা তখন বাজবে যখন ও গ্র্যানি হবে। না না বলতে দাও না। চিনি, আমি আপনার খুব বড় ফ্যান। মানে শুধু আমি নয়, মানে ইস্ট বর্ধমানের সবাই খুব বড় ফ্যান আপনার। থ্যাংক ইউ। ভাগ্যিস বললে। আসলে আমিও না মানে সং শিখতে চেয়েছিলাম, আমার খুব ভালো সাউন্ড, বেবি আমায় শিখতে দেয়নি। এই ব্যাপারটা আমি তোমার কাছে, আমি সমস্ত দেশবাসীর জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমি ওকে পাঠাইনি গান শিখতে। তো বেবি আবার রাউন্ড করে ইনস্টল করলে তো? না না, ইনস্টল করিনি, একদম ডাইরেক্টলি ইনসাল্ট করেছি। ওকে চলো গেমটা খেলি তাহলে আমরা। হ্যাঁ, কি গেম খেলবো? একটু গেমটা খেলি। আমি কোথায় যাব? ইয়েস, এখানে দুটো বক্স আছে, বক্সতে চিরকুট আছে, চিরকুটের মধ্যে কিছু কথা লেখা আছে, সেটা প্রাণী হোক, জায়গা হোক, যা হোক কিছু কথা লেখা আছে। সেটাকে যে দেখবে, যে সি করবে, সে সি করে ড্র করবে ওখানে। আর সেই ড্রটা দেখে পার্টনারকে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে যে ওটা কি। টিমটা এবার আমি ভাগ করে নিচ্ছি, তুমি খেলাটা বুঝিয়েছো, টিম আমি ভাগ করে নিলাম। তুমি আমার দলে তো? হ্যাঁ। বাঁচা গেছে। যাও ধনা বেবি। ধরো দা, ডোন্ট ওয়ারি, টেনশন করো না, মাইনাসে মাইনাসেই প্লাস হয়। প্লাস হয়? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কে প্রথমে ড্র করবে? আমি করি। ওকে। একেই আর নিজেকে আঁকছে তো একটু টাইম লাগবে। অপূর্ব। এই তো বেবি, সুন্দর, সারনেমটা হচ্ছে সুন্দর, অপূর্ব সুন্দর। হ্যাঁ, এটা তো একটা বিয়ার, টেডি বিয়ার। অনলি বিয়ারের বাংলা? ভালুক।
আচ্ছা এক্সপ্রেশনটা একটু বুঝতে হবে। তাহলে আমাকে একটু কাছে গিয়ে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝে নিয়ে আবার ফেরত চলে যাবেন, কারণ বাইট করে দিতে পারে ভল্লুকটা। বাইট এক্সপ্রেশনে তো তোমার মতোই লাগছে, বিস্মিত। কিরম ভাবে আছে আইবুড়ো বলছি, ভল্লুকটা? সে ভুরু তুলে আছে, ভুরু কুঁচকে আছে। তখন আমরা কুচকাই এরকম, কখন ভীত ভীত দুটো এবার একসাথে করে দিন। ভীত হল্লো, ভিতু ভীতু হল্লো। ওকে ওকে, ওই হলো। তো ভীত হল্লো একই তো দাঁড়ালো। মানে হলো একে দেখা খুব সোজা। স্টার্ট। এটা কি ডিম? অর্ধেক ডিম। প্রাণী বলে দিচ্ছি, যেটা লেখা আছে এটা সেটা প্রাণী। প্রাণী। ভালো আঁকছে। জিভ বার করা কোন প্রাণী? সব জিভ বার করে কেন? খিদে পেলে, লোভ। কাছাকাছি। এটা কি? ও এটা লায়ন। লায়নের মাসি। বিড়াল, ক্যাট। ইয়েস, ক্যাট। ক্যাট আর ফিশ। হ্যাঁ বিড়াল মাছ খাচ্ছে। বিড়ালের জিভ দিয়ে না, ঠিক আছে, যা জিভে পড়ার জল করছে। এসছে মাছ খাওয়ার জন্য। এই যখন এই প্রক্রিয়াটা বিড়াল চলে মাছ এক খেতে কথায় কি চাইছে। বলে তাকে? ও লোভী বিড়াল। এটা আরেকটু ছোট করা যায়? পেটুক বিড়াল। আরেকটু আরো পেটুক বিড়াল। আরেকটু আর আমি জানি না। আরো আরো আরেকটু কলকি। লোভী বিড়াল, পেটুক বিড়াল, হ্যাংলা বিড়াল। ইয়েস। না, এবার হ্যাঁ, এখনো হ্যাংলা হয়নি। বিড়াল। ওকে ওকে, হ্যাংলা বিড়াল। হ্যাংলাটা লক। হ্যাংলা ঠিক আছে। হ্যাঁ, বিড়ালটাও লক। না, ওকে, হ্যাঁ, হ্যাংলা। হ্যাংলা গোঁফ। গোপ থাকে কাদের? হুলো বিড়াল। হ্যাংলা হুলো। ইয়েস। ডাম্বেল, বারবেল। খুব ফেমাস জিনিস, ভীষণ এই তুললেন, ফেমাস। ওটা কি হয়? বেবি বুঝে গেছে। বেবি রিঅ্যাকশন দেখো। রকেট। এই তো। হ্যাঁ, এইবার এটা কি বেবি? এটা কি? গাজর। আনাজ বাদ দিলে? আনাজটা বাদ দিয়ে দাও। ল্যাংচা। ল্যাংচা। এরপরে যদি বলতে না পারো তাহলে তো আমার গান গাওয়ার আছে, কিছু বলার নেই। আচ্ছা, এটা যদি কি শক্তি বাড়ে এরম কিছু করাচ্ছে, শক্তিগড়ের, তাহলে ল্যাংচা। ওটা কি ছিল? এটা হলো গড় করছে। ওটা গড়? হ্যাঁ, আমি তখনই বলেছিলাম। 1 মিনিট, আমি গড় করব। এটা হবে না, এটা আমি পারবো না। জগ মানে ফুটো জগ। অনেকগুলো ফুটো। অনেকগুলো। আচ্ছা, আঁকো আঁকো, দেখছি দেখছি, আঁকো আঁকো। ভাঁড় ভাঁড়, মাটির ভাঁড়। মাটির ভাঁড়েতে চা মজা আলাদা, সাথে ভেজা মাটির গন্ধ পাই। একটা গান ছিল, সে ছবিতে আমি ছিলাম। মাটির ভাঁড়, তার গায়ে কি ঘামাচি হয়েছে নাকি? কি ওটা কি? ওটা বুঝতে পারছি না তো। আরে ওই দানা দানা। দানা। মিহিদানা। এইটা কি হবে দেখি। হ্যাঁ, বাকিটা কি হবে? ওকে। নো ওকে টোকে। এটা কি নাইটি? এটা বোধহয় নিজেকে আঁকছে, নিজেকে আঁকছে। পাঞ্জাবি পাঞ্জাবি। পাঞ্জাবি মিহিদানা। একটা লোক। এটা কি হাত? হাতে মিহিদানা, হাতে গামছা, হাতে হ্যারিকেন। বুঝতে পারছি না তো কি। আচ্ছা, বাহাত বাহাত। ইট ইট ইট। ডান ইট মিহিদানা। ইডিয়েট। লেখাটা ছিল ডায়েট মিহিদানা। বুঝতেই পারছেন কারা জিতলো? আমরা জিতে গেছি, তাই আমরাই আমাদের জন্য জোরে হাততালি দিচ্ছি। যারা যা চান তারা দিতে পারেন আমাদের জন্য। এবার আমাদের রাউন্ড জবাব চাই জবাব দাও। নচিদা, এই রাউন্ডে জাস্ট প্রশ্ন করা হবে, জাস্ট উত্তর চাওয়া হবে। দেখা যাক কতটা কনসিস্টেন্টলি, কনফিডেন্টলি এবং সাকসেসফুলি নচিদা এই উত্তরগুলো দেন।
স্কুলে আগুন লেগেছে 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 আগুন কে লাগিয়েছিল? সেটাও ইন্সপিরেশন থেকে, সেটাও এক ধরনের উদ্দীপনা। সময়টা আমি বলে দিচ্ছি, তখন ওই 70 সাল আর কি। তখন সারা কলকাতা জুড়ে আগুন জ্বলছে, বাস পুড়ছে, ট্রাম পুড়ছে। তখন ওই দৃশ্য একবার দেখা হয়েছিল, দেখেছিলাম আর কি। ব্যাপারটা খুব থ্রিলিং, খুব মজার লেগেছিল। তো মনে হয়েছিল যে স্কুলটাতে লাগিয়ে দিলে কেমন হয়। কি অদ্ভুত মনে হওয়া। হ্যাঁ, আগুন লাগানো একটা শখ। হেভি হয় কিন্তু না, কি দাদা করে জ্বলছে, কি সুন্দর দেখতে লাগছে। মিটার বক্সে গিয়ে আমার স্টেনলেস স্টিলের একটা টিফিন বক্স ছিল, সেটা ফেলে দিয়েছিলাম। প্রথমে রিয়াকশনটা বুঝতে না পারে ওটা আমি টাচ করে ফেলেছিলাম, তাতে আমি কারেন্ট খেয়ে অজ্ঞান হয়ে যাই। এবং তাতে যে আগুন জ্বালা পরে লাগে আর কি, এবং লেগেও যায়। তো লেগে গেছিলো আর কি। মানে এইভাবে আগুন লেগে গেল, তুমি অজ্ঞানে পড়ে আছো? আমি অজ্ঞান হয়ে গেছি। তারপর সবাই এসে এলো আর কি। আমাকে আর মারা হলো না, কারণ আমি অজ্ঞান হয়ে গেছি বলে। কিন্তু গার্জিয়ান কল হলো, ডাকা হলো আর কি। আমি তখন বললাম যে যা দেখেছি তাই করেছি। এটা কোন স্কুল? আমাদের স্কুলটার নাম ছিল সানবিমস। ওটা একটা কেজি স্কুল ছিল আর কি। কেজিতে? আমি কার সঙ্গে কথা বলছি, জ্যান্ত তো মানুষটা? আমার সত্যি সন্দেহ হচ্ছে। ওই ভূতের ভবিষ্যৎ নয় তো? হ্যাঁ, ওই ভূতের এই ভবিষ্যৎ। এক্সেলেন্ট। খুব শান্ত ছিল, বোঝাই যাচ্ছে, খুব শান্ত। তো এই শান্ত নচিকেতা কত বছর বয়স থেকে গান ধরেছিল? গানটা আমি তখনই গাইতাম, মানে স্কুলে যখন পড়তাম তখন থেকেই গাইতাম, কিন্তু সেইভাবে গানটা শিক্ষাটা হয়নি। শিক্ষাটা হলো আর একটু পর থেকে। মানে আমি মেহেদী হাসান শুনে খুব ইন্সপায়ার্ড হই, মেহেদী হাসানের গান শুনে। তখন আমরা পাড়ায় বসে একটা জায়গায় গান গাইছিলাম, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছিলাম আমরা। ওই তখন আমি 11-11 পড়ি সম্ভবত। ওই সময় পীযূষ বড় হয়েছে কোথায়? আমি নর্থ ক্যালকাটার ছেলে। নর্থ ক্যালকাটা? কোন জায়গায়? ওই বেলগাছিয়া পাইকপাড়া, ওই চত্বরটাতে। তো পাইকপাড়াতেই আমি আড্ডা মারছিলাম আমরা বন্ধুরা মিলে। আমি তাদের একটু মেহেদী হাসান শোনাচ্ছি, একটু শুনি। এই লোভ সামলানো যায়? তো গানটা এরকম ছিল, कैसे छुपाऊं राज़े गम, कैसे छुपाऊं राज़े गम, दीदाए तर को क्या करूं, दीदाए तर को क्या करूं, दीदाए तर को क्या करूं, कैसे छुपाऊं राज़े गम। কত সহজে হয়ে গেল, কিন্তু ব্যাপারটা তো সহজ নয়। হারমোনিয়ামটা তুমি তো খুব অসাধারণ বাজাতে পারো। হ্যাঁ, এটা ছিল না, সেটাই গল্পটা বলতে গিয়ে আটকে গেল। যে পীযূষ কান্তি সরকার তখন ওইখানে দাঁড়িয়েছিলেন, রবীন্দ্রসঙ্গীত গিয়েছেন পীযূষ দা। তখন ওই গানটা এইটা গাইছি যখন, আমাকে বলছে এই কি করছো তুমি, এটা তুমি জেনে করছো? বললাম না। বলে আরেকবার করো তো। 2-3 বার করার পরে বুঝলো যে ফ্লুকে হয়নি। বলে তোমার কোনো কাজ আছে? বললো না। বলো চলো আমার সাথে। এই যে লোকটা আমায় হাত ধরে নিয়ে গেল, এই তারপরে তার মিউজিক্যাল পরিমণ্ডলের মধ্যে আমাকে নিয়ে গেল। এই তারপরে জীবন বদলে গেল আমার। এই তখনই হারমোনিয়াম বাজাতে হবে এটা ভেবে, হারমোনিয়াম না বাজালে গাইয়ে হয়ে উঠতে পারছি না। তো লোকে গাইয়ে ভাবছে না, ও আচ্ছা হারমোনিয়ামটা বাজাতে পারে না। তখনই হারমোনিয়ামটা নিয়ে রগড়ানো শুরু হলো, রাত জাগা শুরু হলো। আমি প্রায় দিনে 12 থেকে 14 ঘন্টা হারমোনিয়াম বাজাতাম শুধু। তো করে তারপরে হারমোনিয়ামটা একটা জায়গায় আসে আর কি। বাবা একটা টাইমে চলে গেলেন, আর তারপরে যে স্ট্রাগলটা, এটা হয়তো মানে অনেকেই জানেন না। কত বয়স ছিল আগে বলো? 20 বছর। তারপরে স্ট্রাগলটা একটু বলো। তারপরে স্ট্রাগলটা একটা লম্বা স্ট্রাগল, 9 বছরের একটা স্ট্রাগল প্রায়। এই সময়টা খুব 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 খারাপ কেটেছে আর কি। আপনার ইমিডিয়েট রোজগার করতে নামতেই হবে আর কি। তো নামলাম। এই দীর্ঘ 9টা বছর আমি যা করেছি সব ফেলিয়ার, সব ব্যর্থ হয়েছে। মানে অনেক কিছুই করেছি আমি, যাত্রায় মিউজিক করতে গেছি, বিজ্ঞাপনের স্ক্রিপ্ট লিখেছি, অনেক কিছু করেছি, তো কোনোটাই লাগেনি। আমি তারপরে সিরিয়াল শুরু হলো, সিরিয়াল করা। তখন আমি সিরিয়ালে মিউজিক ডিরেকশনের জন্য প্রচুর ঘুরেছি, যে একটা কাজ দিন, এরকম একটাও কাজ পাইনি। এবং সেই সময়টা একটা মনে হয় না যে পুরো এইটাই এন্ড অফ দ্য ওয়ার্ল্ড? হ্যাঁ, ওই তো ওইখানেই, ওই যখন সময় থমকে দাঁড়ায় গানটা, ওইখান থেকে জন্ম। আরে অ্যাকচুয়ালি আমি আজকের দিনে যেটা বিশ্বাস করি, সব প্রিফিক্সড।
ওই 9 বছর আগে যদি আমাকে আমি যদি একটা মিউজিক ডিরেক্টর হিসেবে এস্টাবলিশ হয়ে যেতাম, তাহলে কিন্তু আমার নচিকেতা হওয়া হতো না। না, তখন ওই ধরনের যে গানগুলো ওইগুলোতেই চলছিল চালিয়ে যেত। এই যে আমার ভেতরে প্রতিদিনকার ক্ষয়, প্রতিদিনকার রাগ, এই জমতে একটা সময় যখন বলছি যে প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা, এই লাইনটা আমার লেখা হতো না। প্রতিদিন চুরি যায় ওইটা লেখার জন্য 9টা বছর আমাকে পড়ানো হয়েছে। স্বপ্ন আমাদের চেতনা। অ্যাবসলিউট। নচিদা, সবসময় তুমি চেষ্টা করো রবীন্দ্রনাথের গান কনফিডেন্টলি অন্যভাবে গাইতে, নতুন ভাবে। হ্যাঁ। কেন, তুমি কি পুরনো ঘরানাটা পছন্দ করো না? না, আমার কারুর প্রতি কোনো অশ্রদ্ধা নেই। না, পুরনো গান, পুরনো ঘরানায় যারা গাইতেন তারা তাদের সময়, দেখো রবীন্দ্রনাথ যে সময় দাঁড়িয়ে ওইভাবে গান গাইতেন বা যে ওই পদ্ধতিতে গাইতেন এসরাজ ব্যবহার করে, সেই সময় বদলে গেছে। তারপরে ট্যাব এসে গেছে, মোবাইল ফোন এসে গেছে, আরও কত কি এসে গেছে, এইসব অদ্ভুত অদ্ভুত যন্ত্র এসে গেছে। এত কিছু এসে যাওয়ার পরে আমরা রবীন্দ্রনাথ পরিবেশন করতে গিয়ে আমরা কেন ওই জায়গায় যাব? যে কারণে আমার ছেলেমেয়েরা বা আমার মেয়ের কথা আমি বলছি, রবীন্দ্রনাথ শুনতেই চায় না, আবার ওই রকম এটা করে আর কি। তো রবীন্দ্রনাথ তো যথেষ্ট একজন আধুনিক লোক, একদম আধুনিক, তার চিন্তাধারা আজও আধুনিক। তো রবীন্দ্রনাথকে যদি আমি আজকের সময়ের মতো পরিবেশন না করতে পারি, তাহলে মানুষ শুনবে কেন? তারা হানি সিংয়ের গান শুনবে। অ্যাকচুয়ালি দেখো, পরিবর্তন হওয়াটা খুব দরকার। মানে রবীন্দ্রনাথ নিজে পরিবর্তনে বিশ্বাস করতেন, উনি অচলায়তন থেকে বেরোতে চেয়েছিলেন। তো সুতরাং রবীন্দ্রনাথকে অচলায়তন বানানোর তো কোনো মানে হয় না। উনি নিজে ইনস্টিটিউট ওইভাবে হতে চাননি, কিন্তু না, উনি মুক্ত শিক্ষার কথাই বলেছিলেন। একদম। তো কিছু লোক ওই রাইট টাইট নিয়ে আসলে এটা আমার ওই পুরো ব্যাপারটা রবীন্দ্র ব্যবসা হয়ে গেল, রবীন্দ্র ব্যবসায়ী হয়ে গেলেন তারা। আমি সেখান থেকে রবীন্দ্রনাথকে বার করে আনতে চাইছি। নতুন এই রবীন্দ্রসঙ্গীত নিয়ে নতুন কোনো কাজ তুমি করেছো এখন লেটেস্ট? হ্যাঁ, অনেক কিছুই করেছি। একটা ছোট্ট করে শোনাও না। এসেছিলে তবু আসো নাই, জানাই গেলে সম্মুখের পথ দিয়ে পলাতকা ছায়া ফেলে। এসেছিলে তবু আসো নাই, জানাই গেলে তোমারও সে উদাসীনতা সত্য কিনা জানি না, সে তোমারও সে উদাসীনতা সত্য কিনা জানি না, সে চঞ্চল চরণ গেল ঘাসে ঘাসে বেদনা মেলে। এসেছিলে তবু আসো নাই, জানাই গেলে। বাহ, অন্যভাবে গানটা শোনা গেল এবং হৃদয় দিয়ে বোঝাও গেল, কিন্তু কোনো অসুবিধে হলো না। আমরা জানি যে সাধারণ এই পলিটিক্যাল সভা বা যে কোনো সভাতে মানুষ অ্যানাউন্স করে লোক ডাকে। হ্যাঁ, নচিদা কি করে সবাই লোক ডাকতো? তো ওই কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি অমুক তমুক এসব হচ্ছে, তখন তো কলেজে পড়ি। হ্যাঁ, সাম্রাজ্যবাদ অমুক তমুক এসব হচ্ছে, চিৎকার নানান কথা। খুব একটা লোক হচ্ছে না, বলছে নচি কিছু একটা কর, তুলে মানে আমার গান গাইবো আর কি। লোক চাই তো, চলো। दूर रह कर न करो बात, करीब आ जाओ। दूर रह कर न करो बात, करीब आ जाओ। याद रह जाएगी ये रात, करीब आ এটা হয়তো সিনেমায় হিরো হিরোইনকে বলছে কাছে এসো প্রেম করি, সবাই লোক জড়ো হচ্ছে, আপনারা একটু কাছে আসুন, আমরা একটু বক্তৃতা দেবো। এবং ভিড় হয়ে গেল লোক। আমাকে তারপর বলছে এই গান গাইতে কে বলেছে? লোক তো এনে দিয়েছি, তোমরা তো বলছিলে লোক এনে দিয়েছি। অসাধারণ পদ্ধতি। আজকের এই যে নচিকেতা হয়ে উঠলো কিভাবে? ওই যে ঠিক জায়গায় ঠিক জায়গাগুলো পড়লো কি করে? খাপ বলে ওইটাই সময় 93, এটা ওয়াজ 92।
তখন একটা খুব বড় ঝড় এলো আমাদের এখানে, গানের নয়, পলিটিক্যাল একটা ঝড় এলো, খুব বড় ঝড় এলো। একটা ঘটনা ঘটলো আর কি, না 92 সালে ডিসেম্বর মাসে, যেটাতে সারা ভারতবর্ষ থমকে উঠলো। 6th, হ্যাঁ, তখন আমি একটা গান লিখেছিলাম, এই বেশ ভালো আছি। হ্যাঁ, কর্মকাজ নেই, দুনয়নে ভয় আছে, মনে সংশয় আছে। গান যখন আসবে না আমার আর যেন আর বলতে না হয়। ভেঙে গেলে জোড়া যায় মন্দির মসজিদ, ভাঙা কাঁচ ভাঙা মন যায় না। রাম আছে, শ্যাম আছে, কোরআন ইসলাম আছে, রক্ত লোলুপ কিছু খায় না। এ দেশটা ফাঁকা আছে, বিদেশের টাকা আছে, ধর্ম না গ্রাস করে আমাদের পাছে। তাই ভয়ে আছে, দুনয়নে ভয়ে আছে, মনে সংশয় আছে। এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, কর্মকাজ নেই, অফিস কাছারি নেই। এইবার এরকম চলতে থাকবে। আমি যেখানেই গাইছি, মজা হচ্ছে, গান গাইলেই একটা অদ্ভুত সেন্সেশন তৈরি হয়ে যাচ্ছে। মানে আমি গান চাপা আছে সমাজের মধ্যে, সেটা আসলে আমার অ্যালবাম তৈরি হওয়ার আগে আমার ফ্যান ফলোইং তৈরি হয়ে গেছে। তখন কিন্তু আমার ফ্যানেরা গিয়ে হল ভরিয়ে দিচ্ছে বা অনুষ্ঠানে চলে যাচ্ছে। তো এইটা হচ্ছে, এইরকমই সময় আমাকে HMV থেকে, তখন রবি কিচলুজি ছিলেন, তখন উনি বললেন যে এরকম আমার একজনকে দরকার। তারপরে আমি গান জমা দিলাম, হই হই করে। তাও তো ইতিহাস। খেতে তো ভালোবাসো, একটি বিশেষ প্রিয় খাবারটা কি? আমার সব থেকে প্রিয় খাবারের নাম চুমু। চুমু, এই একটা খাবার খেতে কোনো খরচা হয় না। হ্যাঁ, ডাক্তার আবার বলছে যে হার্ট ভালো থাকে নাকি? হার্ট ভালো থাকে, হ্যাঁ হার্ট ভালো থাকে, ওরা প্রেসক্রাইব করছে, প্রেসক্রাইব করছে। কি হলো না, আমার দেখো না বউ কিরম তাকিয়ে আছে। আমার বউ, পুরুষ মানুষ দু প্রকার, জীবিত বিবাহিত। এক লাইন হয়ে যাচ্ছে এই গানটা। জনতা জনার্দন শুনে হবেন বড় প্রীত, পুরুষ মানুষ দু প্রকার, জীবিত বিবাহিত। পুরুষ মানুষ বেঁচে থাকে বিয়ে করার আগে গো, বিবাহিত মানে প্রকার অন্তরেতে মৃত। পুরুষ মানুষ দু প্রকার, জীবিত বিবাহিত। তুমি যখন তোমার কেরিয়ারের মধ্য গগনে ছিলে, তখন তুমি লিখছো, আজ আমি নচিকেতা, কুলীন সঙ্গীত বিক্রেতা, কাল হরিজন। হ্যাঁ, আসবে আরেক ঢেউ, তাকাবে না ফিরে কেউ, এই বেশ ভালো আছি বলতে। তখন এই ভাবনাটা কেন এসছো? যে কোনো উত্থানের পেছনেই আসলে একটা পতন নিহিত থাকে, পতনের সম্ভাবনা থাকে। মূর্খরা অহংকার করে, আমি তো মূর্খ নই, আমি আশঙ্কায় থাকি, ইনসিকিউর থাকি। সেই জন্যই বোধহয় গানটা লিখেছিলাম। একদম টপে তখন। যে কোনো সেন্সিটিভ ক্রিয়েটিভ লোকের ওই ইনসিকিউরিটি থাকে যে আর বোধহয় বেশিক্ষণ নেই, বেশি দিন নেই। ওখান থেকেই মনে হয়েছে। এই করতে করতে 25 বছর পার হয়ে গেছে, এখন ওই দিনটা আসেনি, তবে আসবে তো একদিন, ডেফিনেটলি, জানি আমি। এক সময় কবির সুমন বলেছিলেন, রবীন্দ্রনাথের পরে সেই মানের কেউ বাংলা গান লিখে থাকে তাহলে সেটা তিনি। এ বিষয়ে তোমার কোনো বক্তব্য আছে? আসলে এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। আমিও তো ভাবতে পারি যে আমিও মারাদোনার মতোই বেটে, তাহলে ফুটবলটাও ভালো খেলতে পারবো। উত্তর পেয়ে গেছি, উত্তর পেয়ে গেছি। নীলাঞ্জনা গানটা কার জন্য লেখা জানতে পারি? আমি নীলাঞ্জনাকে এক্সপোজ করতে চাই না। জিলেট গার্ড লাইফলাইন, যার মানে অডিয়েন্স থেকে যে কোনো একজন তোমাকে একটা প্রশ্ন করবে, তার উত্তরটা দিয়ে দিও প্লিজ। নাম কোত্থেকে আসছেন? রক্তিম ভট্টাচার্য, ফ্রম ঠাকুরপুকুর। বলো। দাদা, শুনেছি ছোটবেলায় খুব ডানপিটে ছিলে, এর জন্য কোনোদিন বাবার কাছে মার খেতে হয়েছে? অ্যাকচুয়ালি মার প্রচুর খেয়েছি, মার না খেলে তো হয় না। আমার বাবা একটা দারুণ কথা বলতো আর কি, সে কথাটা আজকের দিনেও সত্যি, কিন্তু আজকালকার বাবা মারা সেটা মানে না। স্পেয়ার দ্য রড, স্পয়েল দ্য চাইল্ড। বাচ্চার কানের নিচে একটা শব্দ না হলে একটি বাচ্চা শুধরোয় না।
এটা একদম সত্যি কথা। এখনো যারা ভাবেন যে বাচ্চা আমার বাচ্চাকে স্কুলে মেরেছে একটা চড়, ভাবা যাচ্ছে না টিচারকে কান ধরে উঠবোস করাবো, এই ধারণা থেকে বেরোন, কারণ আপনার বাচ্চাটা তাহলে অসভ্য তৈরি হবে, আগামী দিনে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। মার প্রচুর খেয়েছি, বহু মার। একটা ঐতিহাসিক মারের হাত থেকে বাঁচার গল্প বলতে পারি। আমাদের পাড়ায় আমরা হাউজিং এস্টেটটা ছিল, হাউজিং এস্টেটের ওপরেও আরও বড় আর কি, প্রায় ধরো 16 তলা উঁচু ওই জলের ট্যাঙ্ক, মানে যেরকম ওই বীরু উঠে গিয়ে সুইসাইড করার। কোন জায়গায় বলো তো? আমাদেরটা হচ্ছে দত্তবাগান হাউজিং এস্টেট। আচ্ছা। তো ওই উঁচু ওই ট্যাঙ্কের ওপরে উঠে ইস্ট বেঙ্গল ফ্ল্যাগ লাগাচ্ছি আমি। তখন ওই আংটা বেয়ে বেয়ে উঠতে হতো, ওটা উঠেছি। ওটা খুব একটা ভয়াবহ কাজ, সব পাড়া দেখছে, আমার বউও দেখছে। সে একটু কলার তুলছে আর কি, দেখো কোথায় উঠেছে, এই ছেলে কোথায় যাবে, এই ছেলে কোথায় যাবে, তো এরকম আর কি। তো আমি তো উঠে গেছি বার খেয়ে, এবার উঠে দেখতে পাচ্ছি আমার বাবা সে জুতোটা হাতে নিয়ে এরকম করে দেখাচ্ছে নিচে, নিচে মানে ছোট এইটুকু দেখা যাচ্ছে। উপরে ধর্মেন্দ্র, হ্যাঁ, নিচে মসি, নিচে মসি, মশা আর কি। সে নিচে দাঁড়িয়ে আছে, জুতোটা এরকম করে দেখাচ্ছে। এবার ফ্ল্যাগ লাগানো হয়ে গেছে, আমি ওখানেই নামতে পারছে না, আমি আর নামছি না, ব্যাপক মারবে তো। আমার তো খেয়াল নেই, সবাই দেখছে, মানে আমার বাবাও তো দেখছে। তারপর নামছি না, সন্ধ্যা হয়ে আসছে। এবার তা বাবার বন্ধু বান্ধবরা বললো আপনি ঘরে যান, নাহলে ও তো নামবেই না, সারা রাত ওইখানে বসে থাকবে। তারপর বাবা ঘরে গেল, তারপর আমি নামলাম, যথারীতি আবার প্যাদানো হলো, আবার কি হলো, যা যা হয় আর কি। আচ্ছা রক্তিম, তুমি সুযোগ পাবে ওই রাউন্ডের শেষে একটা সেলফি তোলার। হ্যাঁ, রাজশ্রী গানটা সম্বন্ধে কিছু বলো। অ্যাকচুয়ালি রাজশ্রী আমার স্বপ্নের একটা মানুষ আর কি। সে বাস্তবের একটা মানুষ হতে পারে, কিন্তু আমার স্বপ্নের রংটা অনেক বেশি তার মধ্যে আর কি। সে মানে তার মধ্যে আমি আমার স্বপ্ন দেখতে পাই। ধরে নাও না, সে রাজশ্রী আমার আয়না। রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সোমালিয়ায়। রাজশ্রী নিয়ে আমার অনেকগুলো পার্ট আছে। রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায় জানো, তারপরে আরেকটা গান আছে জমজমাট, সেটা সেকেন্ড পার্ট। লাস্ট যে রাজশ্রী লেখা হয়েছে, সেটা লাস্ট নয়, লাস্টের আগেরটা, সেটা খুব ইন্টারেস্টিং। আজ থেকে 1000 শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার, সঙ্গে সেই স্মৃতিভার, রংচটা সেই গিটার, সেই অহংকার আগুন, সেই জোয়ার, হয়তো সব থাকবে সেই আগেকার মতোই, পাবো কি দেখা রাজশ্রী তোমার। আজ থেকে 1000 শীত বসন্ত শেষে এই পথে যদি আসি আবার। তুমি ধরো কনসিস্টেন্টলি এত বছর ধরে ভালো গান গেয়ে চলেছো, তোমার একটি গানে মানে উল্টো রাজার দেশে গানটায় তুমি একজন গায়কের নাম মুখ করেছিলে, সেটা কি ইচ্ছাকৃতভাবে? পায় না খেতে যারা গাইতো খেয়াল টপ্পা ঝানু, গে গান হচ্ছে ধনী রাম শ্যাম আর কুমার পানু। তখন আমার বয়স অনেক কম, আমি খুব ছেলে মানুষ, যা হয় তখন আর কি, সব কিছুকেই চ্যালেঞ্জ করে বসছি আর কি। সব কিছু আমার এখন ভাবছি, এখন লজ্জাই লাগে ব্যাপারগুলো অনেক। সত্যি কত লোককে ইনসাল্ট করে দিয়েছি, দুর্নাম করেছে, ঠিক হয়নি এগুলো। আমার টিচার একবার জিজ্ঞেস করেছিল, তোদের এত আগুন কিসের, হ্যান ত্যান, বিপ্লব হবে। আমি বিপ্লব দরকার, তারপর ধরে নে বিপ্লব হয়ে গেছে, কি করবি? তো আমি প্রতি বিপ্লব করবো, মানে কাউন্টার রেভলিউশন করবো, মানে থামবো না আর কি। তো তখন আমাদের বয়সটাই ওই রকম, যে সব প্রতি বিপ্লব খুঁজছি তখন আর কি। প্রতিনিয়ত মনে হচ্ছে যে একে একটা দিয়ে দিই, অমুক একটা মেরে দিই আর কি, অমুক একটা আঘাত করে দিই। করেছি অবশ্যই করেছি, এবং তারও একটা কারণ ছিল কেন করেছি। আজকে সেই গায়ককে তুমি কি বলবে? তিনি একজন গাইয়ে, আমারই সহযোদ্ধা, আমারই কলিগ, আমার মতোই। তিনি কষ্ট করে বড় হয়েছেন, প্রতিষ্ঠিত হয়েছেন। তার মানে তার মানুষটার প্রতি আমার ভীষণ শ্রদ্ধা আছে। ওই স্টাইল বা ওই ধরনের ট্রেনটার প্রতি হয়তো আমার শ্রদ্ধা নেই, মানে উনি নেই, তাই ওনার মতো একজনকে বার করে নেওয়া হোক। তখনকার ফিল্ম ইন্ডাস্ট্রি যেটা করতো আর কি। তো ওই ট্রেনটার বিরোধিতা আমি আজও করি, তখনও করতাম, কিন্তু মানুষটার প্রতি আমার ভালোবাসাই আছে। আমরা কারো নাম বললাম না, যারা বোঝার বুঝে নিন। ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজতেই পারে, সবকো হো রহি হ্যায় খবর চুপকে চুপকে, এইটুকুই যথেষ্ট। আমি গান করি।
কবির সুমন, অঞ্জন দত্ত, শিলাজিৎ, গায়ক হিসেবে 1, 2, 3। আমার একটাই শুরু হচ্ছে 4 থেকে। একটাই শুরু হচ্ছে 4 থেকে। শুনি। নচিকেতা। তারপর নচিকেতা। 4-এর পর 100 অব্দি নচিকেতা চলবে। আনসার পেয়ে গেছি। মানে এত তো লাইফ লাইন দিতে পারবো না, তাই একটা আনসার নিয়ে নিলাম। তুমি বাংলার রকস্টার, তারপরে প্রচুর রকস্টার এসেছেন, অনেক ধরনের ওই ধরনের গান হয়েছে। এখন সেরমভাবে নতুন কেউ উঠে আসছে না, কেন বলে মনে হয়? আমি বলছি আসলে ও রকস্টার হয়ে উঠতে গেলে তো একটা কনভিকশন দরকার। কনভিকশন বলছো বা ভেতরে একটা আগুন বলছো? হ্যাঁ, আসলে আমি একটা সময়ের প্রোডাক্ট। সময়ের প্রোডাক্ট? আমি একটা ওই অস্থির সময়ের প্রোডাক্ট, যে সময় গান লেখা হচ্ছে ওগো আমার টুকুন তোমার মাথায় বাজবো আমি ভালোবাসার উকুন। এটা বাংলা গানের ভাষা, এটা বাংলা ছবির গান। এটা এই সময় এই অবক্ষয়ের জঠর থেকে নচিকেতার জন্ম হচ্ছে। সেইখানে মানুষ আমার হাত ধরছে, অসংখ্য মানুষ আমাকে বদনত করতে চাইছে, আমাকে ধুলোয় মিশিয়ে দিতে চাইছে। যারা ওই সংস্কৃতির মধ্যে থাকে তারা মিশিয়ে ফেলতে চাইছে, আবার একদল লোক হাত ধরে টেনে তোলার চেষ্টা করছে। সেই যুদ্ধ থেকে উঠে এসেছিলাম বলেই আমি রকস্টার। এটা তো দীর্ঘ, প্রথম আমাকে নচিকেতা হয়ে উঠতে 10টা বছর লেগেছে, 10 বছর লেগেছে নচিকেতা হয়ে উঠতে। মানে যখন ইউনানিমাসলি সবাই বলছে নচিকেতা ক্যা বাত হ্যায়, তত কখনো বৃদ্ধাশ্রম বেরোয়নি। বৃদ্ধাশ্রম বেরোনোর পরে তো এক শ্রেণীর লোক গিয়ে তারপরে আমায় বললো যে না, বাচ্চা ছেলেদের গায়ক নয়, ও আমাদেরও গায়ক। তার জন্য 10টা বছর লেগেছে। তো এই 10টা বছর যুদ্ধ করতে হয়েছে আমাকে সারাক্ষণ। এই যুদ্ধ কোথায়, কার মধ্যে, এই আগুন কোথায়? সমাজের অবক্ষয়ের সমস্ত দিকগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। সেই তার জন্য আমাকে প্রত্যেক দিন যুদ্ধ করেছে। আমার আলাদা করে দল বানাতে হয়েছে আমার নিজের প্রোটেকশনের জন্য, যেহেতু আমার কোনো রাজনৈতিক দল নেই। সেই কারণে আমাকে আগুন পাখি বলে একটা ফ্যান ক্লাব তৈরি করতে হয়েছে, যেখানে আমার 40,000 ছেলে মেয়ে আমার থাকবে, আমাকে গার্ড করবে, আমার পক্ষে কথা বলবে। এই যুদ্ধ করতে করতে আজকে এই জায়গায় এসেছি। এত সোজা নয়। একটা স্টেজে অনুষ্ঠান করতে যাওয়ার 3 ঘন্টা আগে আমাকে পৌঁছতে হতো। কলেজ সোশ্যাল ধরো, 3 ঘন্টা আগে পৌঁছতে হতো। আমি গিয়ে কমন রুম, ক্যান্টিন, এখানে বসে অলরেডি 100 ছেলেকে আগে মোটিভেট করতাম, তারপরে স্টেজে উঠতাম। এরপর খেলবো আমরা র্যাপিড ফায়ার। অনেকক্ষণ বসে বসে কথা বলেছি, এবার কি দৌড়তে হবে? না না, দৌড়বো না। একটা করে প্রশ্ন করবো, তার উত্তরের 2টো অপশন থাকবে, যে কোনো একটা সেট করে বলে দিতে হবে। বলো। তুমি শান্ত না রাগী? রাগী। রাগী ডেফিনেটলি, কারণ এটা আমার প্রশ্ন করেই মনে হয়েছে এটা তাই। এখনো কি পছন্দ, বিতর্কে থাকা না সাদামাটা একটা জীবন? বিতর্কে থাকা। বিতর্কে থাকা। কোনটা প্রিয়, বর্ষাকাল না শীতকাল? বর্ষাকাল। বর্ষাকাল, হ্যাঁ, রোমান্টিক ব্যাপার। সিনেমার গান না অ্যালবামের গান? অ্যালবামের গান। অ্যালবামের গান। রক্তিম, উঠে যখন পড়েছো রক্তিম, চলে এসো। আচ্ছা, এই প্রশ্নটা করার জন্য রক্তিম তুমি পাবে জিলেট গার্ডের তরফ থেকে এই গিফট। এত সুন্দর উত্তর দেওয়ার জন্য জিলেট নচিকেতাকে জানায় স্যালিউট। জিলেট নিয়ে এসছে এমন একটা প্রোডাক্ট যা দিয়ে শেভ করলে সব বাধা দূর হয়ে যায়। তাই তো আপনাদের জন্য এনেছে পারফেক্ট ইঞ্জিনিয়ার টুল জিলেট মার্ক 3, যা দিয়ে স্মুথ শেভ পাবেন অতি সহজে। চলুন এবার আপনিও হয়ে যান আপগ্রেডেড। জিলেট মার্ক 3 পক্ষ থেকে নচিতাকে এটা আমরা দিচ্ছি। দেখা যাক নচিতা এটা ইউজ করেন কিনা। এটা এয়ার ফ্রায়ার, এটা স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না করা হয়, তেল লাগে না, হাওয়া দিয়ে ভাজে। অদ্ভুত টেকনোলজি, অদ্ভুত। আমি এখনই হাতে তুলে দিচ্ছি না, বড্ড ভারী। এটা নচিতার জন্য।